হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেটা হচ্ছে ব্লাড ক্লট। রক্ত কিভাবে জমাট বাঁধে আমার শরীরের মধ্যে, বা আমাদের শরীর কেটে গেলে, কোথাও কেটে গেলে রক্ত কিভাবে জমাট বাঁধে, এটা আজকে আমরা জানবো। এটা জানার আগে গতকালকে আমরা এটা জেনেছি রক্তকে জমাট বাঁধানোর জন্য 13টা বা 12টা ফ্যাক্টর, 13টি অথবা 12টি ফ্যাক্টর কাজ করে। এই রক্তকে জমাট বাঁধানোর যে ফ্যাক্টরগুলা, এই ফ্যাক্টরগুলা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো এই ফ্যাক্টরগুলা কিভাবে রক্তকে জমাট বাঁধায়। সর্বপ্রথম একটা টার্ম দেখি আমরা, হিমোস্টাসিস। টার্মটা হচ্ছে হিমোস্টাসিস। হিম হিম অর্থ রক্ত, হিম অর্থ রক্ত, হিম হিমোস্ট্যাসিস। স্টা অর্থ স্টেবল বা স্থির, স্টেবল বা স্থির। সিস অর্থ প্রক্রিয়া। তাহলে ভাইয়া, রক্তকে স্থির করে দেওয়ার প্রক্রিয়াকেই বলতেছি হিমোস্ট্যাসিস। মানে রক্তকে স্থির করে দিলেই তো রক্ত জমাট বেঁধে যাবে। এই যে রক্ত জমাট বাঁধা বা রক্তের গতিকে মন্থর করে দেওয়া বা রক্তের গতিকে থামিয়ে দেওয়া, এটাকেই বলতেছি আমরা রক্তকে স্থির করার প্রক্রিয়া। স্টেবল মানে স্থির, হিম মানে রক্ত, সিস অর্থ প্রক্রিয়া, হিমোস্ট্যাসিস মানে রক্তকে স্থির করার বা রক্তের গতিকে মন্থর করা বা রক্তের গতিকে কমিয়ে দেওয়ার প্রক্রিয়া। আরেকটা টার্ম আমরা দেখবো হিমস্ট্যাসিসের সাথে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস, হোমিও অর্থ হচ্ছে সমান, স্টেবল মানে স্থির, সিস মানে প্রক্রিয়া। আমাদের দেহের রক্ত, রক্তকণিকা, লসিকা বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কেমিক্যাল বা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি শর্ট হয়ে যায়, এটাকে আবার সমান বা ধ্রুব করার প্রক্রিয়া। মেনটেন নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, মানে আমার বডি যে অবস্থায় ছিল আবার বডিকে সেই অবস্থায় স্থির করার প্রক্রিয়াটাকেই বলতেছি, সম অবস্থায় স্থির করার প্রক্রিয়াটাকে বলতেছি হোমিওস্ট্যাসিস। যদি একটা উদাহরণ দেই, 50 ml রক্ত আমার বডি থেকে চলে গেছে। উদাহরণটা হচ্ছে 50 ml রক্ত আমার বডি থেকে চলে গেছে, তাহলে কি করবে এটা বুঝতে পারে কে? এটা বুঝতে পারে কিডনির মধ্যে থাকা এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন বুঝতে পেরে সে হাড়ের লাল অস্থিমজ্জায় গিয়ে এই 50 ml আবার পূরণ করে দিবে। হাড়ের লাল অস্থিমজ্জা আবার এই 50 ml পূরণ করে দেয়। তাহলে রক্ত যেই অবস্থায় ছিল আগে, কেটে গেছে, কেটে যাওয়ার পর জমাট বাঁধবে, জমাট বাঁধার পরে এই 50 ml এরিথ্রোপয়েটিন আবার হাড়ের লাল অস্থিমজ্জাকে বললো, ভাইয়া তুমি তৈরি করে দাও। তখন বডি আবার সমান অবস্থানে, স্থির অবস্থানে চলে যাবে। এটাকে বলতেছে হোমিওস্ট্যাসিস। মেইনটেইন করা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, এই যে কাছাকাছি যে ধ্রুব কন্ডিশনটা ছিল, এটাকে মেইনটেইন করা। আচ্ছা, এবার আমরা দেখবো রক্ত জমাটকাল বা রক্ত তঞ্জনকাল এবং রক্তক্ষরণকাল। এবার আমরা দেখবো রক্ত জমাটকাল এবং রক্তক্ষরণকাল। এটা তাহলে আমরা দেখছি হিমোস্ট্যাসিস এবং হোমিওস্ট্যাসিস, 1 নম্বর পয়েন্টটা দেখছি। 2 নম্বরটা দেখবো রক্ত তঞ্জনকাল, রক্ত তঞ্জনকাল এবং দেখবো রক্তক্ষরণকাল, রক্তক্ষরণকাল। আচ্ছা, আপনাদের কাছে কি এরকম মনে হচ্ছে, আচ্ছা রক্ত ক্ষরিত হবে কতটুকু সময়ে? কাল মানে সময়, কতটুকু সময়ে রক্তটা ক্ষরিত হবে কেটে যাওয়ার পর? আচ্ছা, যতটুকু সময়ে রক্তটা ক্ষরণ হবে ততটুকু সময়ে রক্তটা ক্ষরণ হবে, মানে ক্ষরণ হওয়ার সময়টা যতটুকু শেষ, ক্ষরণ হওয়া শেষ, তার মানে ক্ষরণ হওয়া শেষ, তখন কি রক্ত তঞ্জন। তাহলে রক্ত তঞ্জনের সময়, এটা কি সেম মনে হচ্ছে? না, এটা সেম না ভাইয়া। এটা হচ্ছে রক্ত ক্ষরণকাল। ক্ষরণ করে কে? ক্ষরণ করবে প্রাণী দেহ বা হিউম্যান বডি। হিউম্যান বডি ক্ষরণ করবে। মনে রাখবেন, হিউম্যান বডিতে বা প্রাণী দেহে বা কোষ কতক্ষণ ক্ষরণ করতেছে, বা জীবিত অংশ কতক্ষণ ক্ষরণ করতেছে, জীবিত অংশ ক্ষরণ করে সর্বদা। হ্যাঁ, তখন এটাকে আমরা বলি রক্ত ক্ষরণের সময়। কিন্তু জীবিত অংশ, বা এটা ধরে নিচ্ছি আমরা হিউম্যান বডি, হ্যাঁ, যে হিউম্যান বডি থেকে কেটে যাওয়ার পর রক্ত ক্ষরিত হচ্ছে কত সময় ধরে, রক্ত ক্ষরিত হচ্ছে কত সময় ধরে, ক্ষরিত হওয়ার পরে রক্ত তো জমাট বেঁধে যাবে। তাহলে এটা কি রক্ত তঞ্জনকাল? না। রক্ত কি জমাট বেঁধে যায় আমাদের হিউম্যান বডির ভিতরে? তাহলে এটা হিউম্যান বডির কথা বলেনি। এইটা বোঝানো হয়েছে যে রক্তটাকে তঞ্জন করব বা জমাট বাঁধাবো কোথায়? বাইরে নিয়ে আসে একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত কতক্ষণে জমাট বাঁধবে, এটা হচ্ছে রক্ত তঞ্জনকাল। একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত জমাট বাঁধে 4 থেকে 5 মিনিটে। তাহলে রক্ত তঞ্জনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি রক্ত তঞ্জনকাল। আচ্ছা, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে 1 নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিন অর্থ হচ্ছে ফাইবার বা সুতা বা তন্তু। ফাইব্রিন অর্থ হচ্ছে সুতা বা তন্তু, সুতা বা ফাইবার। জেন অর্থ বায়োলজিতে জেনেসিস করা বা তৈরি করা।
এই ফ্যাক্টরটা সুতা তৈরি করবে। সুতা তৈরি করলে ফাইব্রিনোজেনটা আর ফাইব্রিনোজেন থাকে না, ফাইব্রিনে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? ফাইব্রিনে পরিণত হয়ে যায়। প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, থ্রম্বিনের আগের অবস্থা যখন এটা অ্যাক্টিভ হয়ে যায় তখন এটা থ্রম্বিনে পরিণত হয়। আপনারা মনে রাখবেন এই রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো সবগুলো আমাদের বডিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন আমাদের বডিতে কোথাও কেটে যায় তখন এরা অ্যাক্টিভ হয়। আচ্ছা, এদের মধ্যে 8 এবং 9 নম্বর ফ্যাক্টরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি কালকে বলছিলাম। 8 নম্বর ফ্যাক্টর এবং 9 নম্বর ফ্যাক্টর। 8 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং ক্রিসমাস ফ্যাক্টর। হিমোফিলিয়া রোগ করে যে সে হচ্ছে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর। এন্টি হিমোফিলিক ফ্যাক্টরটা ক্লাসিক হিমোফিলিয়া করে, ক্রিসমাস ফ্যাক্টরটা এও হিমোফিলিয়া বি করে আমাদের দেহে। হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া হচ্ছে ভাইয়া এই যে রক্ত হিম, হিম বা রক্ত, ফিলিয়া মানে আকর্ষণ, কোথাও কেটে গেছে রক্ত পড়ার প্রতি আকর্ষণ, রক্ত পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, এটাকে বলে হিমোফিলিয়া। এগুলো যদি না থাকতো, এই ফ্যাক্টরগুলো যদি আমাদের দেহে না থাকতো, তাহলে আমাদের দেহে কোথাও কেটে গেলে রক্ত অনবরত পড়তে থাকতো। যেমন ভিক্টোরিয়া রানীর দেহে এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা ছিল না, 8 নম্বর ফ্যাক্টরটা। তো ওনার দেহে কোথাও কেটে গেলে ওনার রক্ত পড়তেই থাকতো পড়তেই থাকতো পড়তেই থাকতো, বলা হয়েছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমের প্রতি যে আকর্ষণ আছে এটার বিপরীতে কাজ করে এই ফ্যাক্টরটা, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা। এটা তাহলে ভিক্টোরিয়ার ছিল না, এটা আমরা মনে রাখবো। ভিক্টোরিয়ার দুইজন কন্যা ছিল, অ্যালিস এবং বিয়াট্রিস, এদেরও ছিল না। এগুলো আমরা পরবর্তী কোনো অধ্যায়ে এগুলো আমরা পড়বো। হ্যাঁ, এখন আমরা দেখবো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কি আসলে। হ্যাঁ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এবং পৌষ্টিক নালীতে রক্ত জমাট বাঁধলে কি হয়। এর আগে আমরা দেখে নেই রক্ত জমাটটা বা রক্ত জমাট বাঁধার প্রসেসটা। তাহলে এখন আমরা দেখব রক্ত তঞ্জন, অথবা যেটাকে আমরা বলি ভাইয়া ব্লাড ক্লটিং, অথবা এটাকে আমরা বলতে পারি রক্ত জমাট বাঁধার পদ্ধতি। রক্ত কিভাবে জমাট বাঁধবে এটা আমরা জানবো। হ্যাঁ, রক্ত কিভাবে জমাট বাঁধবে এটা আমরা জানবো। সর্বপ্রথম আমাদের দেহে একটা রক্তনালী, আমাদের দেহের একটা রক্তনালীকে আঁকলাম। নর্মালি আমাদের দেহের রক্তনালীর ভিতরে কিছু হেলদি এন্ডোথেলিয়াল সেল থাকে, এটা কালকে আমরা জানছি। এইগুলো হচ্ছে হেলদি এন্ডোথেলিয়াল সেল, হেলদি এন্ডোথেলিয়াল সেল, হেলদি এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা, এই সেলগুলো কোনো কিছু ক্ষরণ করে, এটা আমরা জানি, কালকে এর আগের ক্লাসে আমরা দেখছি, এটা অনুচক্রিকার ক্লাসে আমরা এটা দেখছি। হ্যাঁ, এই রক্তনালীর ভিতরে অনুচক্রিকা থাকে, রক্তনালীর ভিতরে রক্তরস থাকে, রক্তকণিকা থাকে, রক্তরসে উপস্থিত হেপারিন থাকে, আরো অনেক কিছু থাকে। এই রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না অনেক কারণে, এই কারণটা আমরা আলোচনা করেছি, কালকে আলোচনা করেছি, গতকালকে। আজকে আমরা গতকালকের ক্লাসে এটা আলোচনা করেছি, তো আজকে আমরা আলোচনা করব কখন রক্তটা জমাট বাঁধে। হ্যাঁ, জমাট বাঁধতে সর্বপ্রথম আমাদের হেল্প করে অনুচক্রিকা। কে হেল্প করে? অনুচক্রিকা। এই যে অনুচক্রিকা হেল্প করে, এই যে অনুচক্রিকা, এই যে অনুচক্রিকা। কিভাবে হেল্প করে? অনুচক্রিকা কিন্তু রক্তের মধ্যে ভেসে বেড়ায়, অনুচক্রিকা রক্তের মধ্যে ভেসে বেড়ায়। অনুচক্রিকা তো ভাইয়া রক্তের মধ্যেই আছে, অনুচক্রিকা কিন্তু এর কাছাকাছিও যাইতে পারে না, অনুচক্রিকা কিন্তু এর কাছাকাছিও আসতে পারে না। কারণ হচ্ছে এই হেলদি এন্ডোথেলিয়াল সেলগুলো কিছু ক্ষরণ করে, যেমন নাইট্রিক অক্সাইড ক্ষরণ করে। এই নাইট্রিক অক্সাইড অনুচক্রিকাকে দূরে ঠেলে দেয়। এই সেল আবার নাইট্রিক অক্সাইড ক্ষরণ করে, এরা অনুচক্রিকাকে দূরে ঠেলে দেয়। কিন্তু অনুচক্রিকা ওদের কাছে যাইতে চায়, কারণ হচ্ছে অনুচক্রিকা লাভস টু বাইন্ড টু ইট এক্সট্রা সেলুলার মেমব্রেন। এই মেমব্রেনটার সাথে মিশতে চায় অনুচক্রিকা, এই মেমব্রেনটার সাথে অনুচক্রিকা মিশতে চায়, কারণ অনুচক্রিকার এই ঝিল্লিটা গুরুত্বপূর্ণ, এই ঝিল্লিটা গ্লাইকোপ্রোটিনের, এটা এর সাথে মিশতে চায়। এখন যদি আমাদের দেহের কোথাও কেটে যায় ভাইয়া, সে ফর এক্সাম্পল এখানে কেটে গেছে, আপনি বলেন তো এই জায়গাটাতে কেটে গেলে, এই জায়গাটাতে কেটে গেলে, এই জায়গাটাতে কেটে গেলে এই এন্ডোথেলিয়াল সেলটা কালো কালার যেটা ছিল এটা নষ্ট হয়ে যাবে কিনা? এটা যদি নষ্ট হয়ে যায়, এটা কি আর নাইট্রোজেন অক্সাইড তৈরি করতে পারবে, নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবে? পারবে না। তখন কি হবে? আমাদের এই অনুচক্রিকা তো এবার দিয়ে চলে যেতে যাবে, তখন রক্তের একটা ফ্লো বাড়বে, রক্ত এই দিক দিয়ে চলে যাবে, অনেক বেশি রক্ত যাবে, রক্ত এই দিক দিয়ে যাবে যাবে যাবে। অনুচক্রিকার কাজ হচ্ছে এই সময় সেরাটোনিন ক্ষরণ করা, সেরাটোনিন ক্ষরণ করে সংকোচন করায়, এই রক্তনালীটাকে সংকোচন করায়। এই রক্তনালী যদি সংকোচন হয়ে যায় এখানে বেঁধে দিতে সুবিধা হবে। অনুচক্রিকা যে কাজটা করে, অনুচক্রিকা যদি বাতাসের সংস্পর্শে যায়, যদি এইভাবে অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসে, অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসে, তাহলে রক্তের মধ্যে অবস্থান করা হেপারিন, যে কিনা রক্তকে জমাট বাঁধাচ্ছিল না, ভাই রক্ত তুই কিন্তু জমাট বাঁধিস না, এটা হেপারিন বলতেছিল, যেটা বেসোফিল বা মাস্ট সেল থেকে আসে, এটা আমরা জানি, এর আগে আলোচনা করছি। হেপারিন বলতেছে রক্ত ভাই তুই জমাট বাঁধিস না। যখনই হেপারিন ওর বাতাসকে পাবে, হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। হেপারিন কি হয়ে যায়?
নিষ্ক্রিয় হয়ে যায়। এখন তো ভাইয়া হেপারিন নিষ্ক্রিয়, হেপারিন যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন অনুচক্রিকা একটা কাজ করে, অনুচক্রিকা বিদীর্ণ হয়ে যায়, মানে অনুচক্রিকা লাইসিস হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে গিয়ে অনুচক্রিকার ভিতরে থাকা কিছু একটা আছে যার নাম হচ্ছে ভাইয়া থ্রোম্বোপ্লাস্টিন, যার নাম কি থ্রোম্বোপ্লাস্টিন। এই যে অনুচক্রিকা বিদীর্ণ হয়ে যায়, অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিনটা বের হয়ে আসে, এরপরে অনুচক্রিকার এই যে একটা অংশ বাড়তি থেকে গেল ঝিল্লিটা, এটা এখানে গিয়ে লাগে, আমাদের ক্ষতিগ্রস্ত যে টিস্যু, এই টিস্যুতে গিয়ে লাগে, এই টিস্যুতে গিয়ে লাগে, এই টিস্যুতে গিয়ে লেগে থাকে, ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে লাগে। আবার এই ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোর সাইড থেকে, এই ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোর সাইড থেকে কিছু থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ হয়। থ্রোম্বোপ্লাস্টিন তাহলে অনুচক্রিকা থেকেও পাইলাম, ক্ষতিগ্রস্ত টিস্যু থেকেও, ক্ষতিগ্রস্ত টিস্যু থেকেও থ্রোম্বোপ্লাস্টিন পাইলাম কিছু। থ্রোম্বো মানে কিন্তু ভাইয়া জমাট বাঁধানো, প্লাস্টার মানে কিন্তু সংস্কার করা। এই থ্রোম্বোপ্লাস্টিনটা তাহলে এখানে রক্ত জমাট বাঁধানো বা সংস্কার করার জন্য সর্বপ্রথম কাজ করবে। থ্রোম্বোপ্লাস্টিনটা আসছে কোথায় থেকে? এই যে ভাঙ্গা বা বিদীর্ণ অনুচক্রিকা অথবা এই যে আমাদের ড্যামেজ টিস্যু থেকে। তাহলে আমরা লিখি যে থ্রোম্বোপ্লাস্টিনটা এই ভাঙ্গা অংশ থেকে আসছে বা এই টিস্যু থেকে আসছে, এই কারণে এই থ্রোম্বোপ্লাস্টিনটার নামও আমরা দিব, আচ্ছা আপনি হচ্ছেন টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আপনি তো টিস্যু থেকেও আসেন। এটা কিন্তু 3 নম্বর ফ্যাক্টর, আপনারা খেয়াল করে দেখছেন 3 নম্বর ফ্যাক্টরটা সর্বপ্রথম অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমরা লিখি সর্বপ্রথম ঘটনাটা কি ঘটছে এখানে। সর্বপ্রথম ঘটনা ঘটছে অনুচক্রিকা, কে ভাইয়া? অনুচক্রিকা বা ড্যামেজ টিস্যু, আমাদের এই যে ড্যামেজ টিস্যু থেকে বিদীর্ণ হয়ে বাইরে কে বের হয়ে আসলো? বের হয়ে আসছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, তাই না? বের হয়ে আসছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। এরপরে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন বলতেছে আচ্ছা থ্রোম্বো মানে তো জমাট বাঁধানো, প্লাস্টার মানে তো সংস্কার করা, আমার কাজ সংস্কার করা, কাকে সংস্কার করা? আচ্ছা টিস্যুকে সংস্কার করা, আমি টিস্যুকে সংস্কার করবো, এখানকার টিস্যু যেহেতু কেটে গেছে এই টিস্যুগুলোকে সংস্কার করব। আমার তো একার কাজ না এটা, রক্তকে তো এই থ্রোম্বো বা জমাট বাঁধানোর জন্য আরো তো অনেকজন আছে, এরা আসলে কি করে? তখন থ্রোম্বোপ্লাস্টিন দেখলো আচ্ছা 2 নম্বরকে বাদ দিয়ে আমাকে কেন ডাকলো, আমাকে কেন অ্যাক্টিভ করলো, বা আমাকে কেন অনুচক্রিকা আমাকে কেন বাইরে বের করে দিল, 2 নম্বরকে কেন ডাকে নাই, 1 নম্বরকে কেন ডাকে নাই? তখন টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কি করছে? এ 2 নম্বরকে মার্ক করছে। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কি করছে? আমি কেন 3 নম্বর একা, আমার উপরের গুলা কি করলো, তাদেরকে নিয়ে আসবো। এবার টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কি করছে? প্রথমবিন, 2 নম্বর তাহলে কে? প্রথমবিন। এবার প্রথমবিনকে বলছে এই প্রথমবিন তুইও আয়, তুইও রক্ত জমাট বাঁধা, তোকেও আসতে হবে, আমি একা কেন? প্রথমবিন আদি অবস্থায় ছিল, এবার প্রথমবিন অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে বলেন তো? থ্রোম্বিন। প্রথমবিন এবার থ্রোম্বিনে পরিণত হবে, অ্যাক্টিভ হবে। এই ঘটনাটা ঘটালো এই যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে এই ঘটনাটা ঘটালো থ্রোম্বোপ্লাস্টিন। একই সাথে এই প্রথমবিন এবং থ্রোম্বিনকে যখন এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন একে ডাকছে, আমি 3 নম্বর কেন অ্যাক্টিভ হয়েছি, 2 নম্বর বাদ দিয়ে, উপরের গুলো অ্যাক্টিভ হয় নাই, এই যখন উপরের গুলোকে ডাকছে তখন নিচে কয়েকজন এই নেড়ে চেড়ে বসছে, আমাদেরও ডাকতে পারে। নিচে কারা কারা নেড়ে চেড়ে বসছে? 7 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টর, 10 নম্বর ফ্যাক্টর এবং 3-এর নিচে যে 4 সে কি নেড়ে চেড়ে বসবে না? সেও নেড়ে চেড়ে বসছে, মানে ক্যালসিয়াম। এরা সবাই মিলে প্রথমবিনকে থ্রোম্বিনে পরিণত করছে। প্রথমবিন কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, থ্রোম্বিন কিন্তু অ্যাক্টিভ ছিল। এখন প্রথমবিন বলতেছে আচ্ছা 3 নম্বর তুই আমাকে ঘুম থেকে জাগাইলি তো। 2 নম্বর বলতেছে সর্বপ্রথম কিন্তু টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন মানে 3 নম্বর ফ্যাক্টরটা আমার ঘুম থেকে জেগে উঠছে, এরপরে 2 নম্বরকে আমরা অ্যাক্টিভ করলাম। এরপরে কি করব? 2 নম্বর বলতেছে আমি কেন, আরো তো অনেকজন আছে। 1 নম্বর কি করলো? 1 নম্বরকে কেন আগে ডাকেনি? 2 নম্বর এবার 1 নম্বরকে ডাকছে। তাহলে থ্রোম্বিন এবার অ্যাক্টিভ করবে কাকে? থ্রোম্বিন তো এখন অ্যাক্টিভ, থ্রোম্বিন এবার অ্যাক্টিভ করবে কাকে? ফাইব্রিনোজেনকে। তোর কাজ হচ্ছে ফাইবার জেনেসিস করা, তুই ভাই ফাইবার জেনেসিস কর। এবার কি হয়েছে দেখেন, এবার ফাইব্রিনোজেন, এবার কে? ফাইব্রিনোজেন কি জেনেসিস করলো? ফাইব্রিন জেনেসিস করলো। ফাইব্রিন বা একটা সরু সুতা, ফাইব্রিন বা ফাইবার মানে তো সুতা, এর কাজই হচ্ছে সুতা জেনেসিস করা। এখানে হেল্প করলো কে? এই যে থ্রোম্বিন ডাক দিল। থ্রোম্বিন বলতেছে আমি ঘুম থেকে উঠছি। থ্রোম্বিন এবার কাকে ডাকতেছে? এই ফাইব্রিনোজেনকে, এই 1 নম্বরকে। তাহলে এখানে কাজ করছে কে? থ্রোম্বিন। খুবই ভালো কথা। ফাইব্রিন একটা সুতা তৈরি হয়েছে। ফাইব্রিন কিন্তু এখন ভাইয়া আপনারা এটা মনে রাখবেন, ফাইব্রিনোজেন কিন্তু রক্তের মধ্যে সলুবল ছিল, দ্রবীভূত, কিন্তু ফাইব্রিন যখন সুতায় কনভার্ট হয়েছে
তখন এটা ইনসলুবল হয়ে যায়। এই জন্য বলা হয় কোয়াগুলেশন বা রক্ত জমাট বাঁধা একটা প্রসেস বাই হুইচ সলুবল ফাইব্রিনোজেন মানে দ্রবীভূত ফাইব্রিনোজেন কনভার্টেড ইনটু ইনসলুবল ফাইব্রিন। অদ্রবীভূত বা দ্রবীভূত হয় না এরকম ফাইব্রিনে। যাই হোক, এটা জানার আপনাদের দরকার নেই। একটা সুতা তো তৈরি হয়েছে ভাইয়া, চিকন একটা সুতা যদি এখানে গিয়ে লাগে রক্ত কি জমাট বেঁধে যাবে? অবশ্যই না। তাহলে একটা সুতা হয়েছে, এটাকে আমরা বলতেছি ফাইব্রিন। তুই ভাইয়া মনোমার হয়েছিস, মনো মানে একটা। এইবার ফাইব্রিন মনোমার মানে অনেকগুলো ফাইব্রিন যুক্ত হবে। এই যে একটা ফাইব্রিন হয়েছে, হ্যাঁ, তাহলে অনেকগুলো ফাইব্রিন যদি হয় তাহলে কি ফাইব্রিন পলিমার। এভাবে অনেকগুলো ফাইব্রিন সুতা তৈরি করবে, তাহলে ফাইব্রিন পলিমার। অনেকগুলো সুতা আমরা দিলাম, অনেকগুলো সুতা দিলাম, অনেকগুলো সুতা দিলাম, অনেকগুলো সুতা। এখন বলেন তো এই অনেকগুলো সুতা দেওয়ার ফলে এটা একটা ফাইবার বা ফাইব্রিন বা সুতাগুলোর একটা জাল তৈরি হলো কিনা? এই জালটা যদি এখন আমরা এখানে দিই, এখানে যদি দিই জালটা দিছি, তাহলে কি তৈরি হলো? ফাইব্রিন পলিমার থেকে ফাইব্রিন জালক। এই যে ভাইয়া ফাইব্রিন জালটা দিলাম, এখানে যে নেটটা দিলাম, বলেন তো এই পানির মধ্যে বা এই রক্তের মধ্যে কোনো মাছ থাকলে এই নেটের মধ্যে আটকে যাবে কিনা? তাহলে এখন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সবগুলাই জালের মধ্যে আটকে যাবে, সবগুলাই জালের মধ্যে আটকে যাবে। সবগুলা জালের মধ্যে আটকে গেলে কি হবে? ব্লাড জমাট বেঁধে যাবে। ব্লাড কি হয়ে গেল? ক্লট হয়ে গেল। এখানে আমরা যে লেসনটা পাইলাম সেটা হচ্ছে সর্বপ্রথম 3 নম্বর ফ্যাক্টরটা বের হয়ে আসে কার কাছ থেকে? অনুচক্রিকা বা টিস্যুর কাছ থেকে, ড্যামেজ টিস্যুর কাছ থেকে। অনুচক্রিকা বা ড্যামেজ টিস্যুর কাছ থেকে 3 নম্বরটা বের হয়ে আসে। 3 নম্বরটা বিদীর্ণ হয়। কেন বিদীর্ণ হয়? ওই যে এয়ার পাইছে, কে এয়ার পাইছে? হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেছে, এবার রক্তকে জমাট বাঁধাইতে হবে। যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। সর্বপ্রথম 3 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়। 3 নম্বর বলে এই আমি কি করছি, 2 আর 1 কি করলো? 3 নম্বর কাকে অ্যাক্টিভ করে? 2 কে অ্যাক্টিভ করে। 2 আবার কাকে অ্যাক্টিভ করে? 1 কে অ্যাক্টিভ করে। 1 যে আবার ফাইব্রিনোজেন ফাইবার তৈরি করে, ও ফাইবার তৈরি করে, একটা ফাইবার তৈরি করবে ফাইবার মনোমান, ফাইব্রিন পলিমার তৈরি করবে, ফাইব্রিনের জাল তৈরি করবে। এই জালের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আটকে যাবে, তখন আলটিমেটলি ব্লাডটা ক্লট হয়ে যাবে। এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রসেস। রক্ত জমাট বাঁধার প্রসেস, ক্লোটিং প্রসেস। এটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ, ক্লোটিং প্রসেসটা বুঝতে পারলাম। এবার আমরা কয়েকটা টার্ম দেখব। যদি হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, সুস্থ একটা মানুষের হার্টের কোনো রক্তনালীতে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন এটাকে বলি আমরা হার্ট অ্যাটাক। যদি মস্তিষ্ক বা মাথার কোনো রক্তনালীতে জমাট বেঁধে যায়, তখন এটাকে বলি আমরা স্ট্রোক। যদি পৌষ্টিক নালীতে রক্ত জমাট বাঁধে, তখন আমাদের তীব্র ব্যথা হয় এবং রক্ত জমাট বাঁধার ফলে পৌষ্টিক নালীতে মারাত্মক বমি হতে পারে। এটা জেনে রাখেন। এখন আমরা দেখব প্লাসমিন কি। দেখেন তো, এখানে যদি রক্তটা জমাট বাঁধছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এসে রাখছে। প্লাসমিন হচ্ছে এই রক্তরস বা প্লাজমার মধ্যে থাকা একটা কেমিক্যাল, যে কি করতেছে, এটা পুনর্গঠন হয়ে গেছে, রক্ত এখন জমাট বেঁধে গেছে, হিলিং করবে, মানে এটা সুস্থ হয়ে গেছে, এই রক্তনালীটাতে রক্ত জমাট বেঁধে গেছে। এখন এই যে বাড়তি যে টিস্যুগুলা, এই টিস্যুগুলাকে প্লাসমিন এখান থেকে সরায় দেয়, বাড়তি টিস্যুকে সরায় দেয়। প্লাসমিন তাহলে কি করে? প্লাসমিন সংস্কার করে। প্লাসমিন একটা গ্লাইকোপ্রোটিন যেটা সংস্কার করে, পুনর্গঠনে সাহায্য করে। এই যে ফাইব্রিন গুলাকে পুনর্গঠন করে, রক্ত জমাট বাঁধার পরে পুনর্গঠনে সহায়তা করে। এখন আমরা দেখব সিরাম কি। আচ্ছা ভাইয়া, আপনারা বলেন তো, ব্লাডটা যে জমাট বাঁধলো, জমাট বাঁধার আগের অবস্থা, ব্লাড জমাট বাঁধার আগে নর্মাল অবস্থায় রক্তের মধ্যে নর্মাল অবস্থায় কি ছিল বলেন তো? রক্তের মধ্যে নর্মাল অবস্থায় 2টা পোর্শন ছিল, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। এই যে রক্তরস নর্মাল অবস্থায় যে ছিল রক্তের মধ্যে, এটাকে বলতেছি প্লাজমা বা রক্তরস। তাহলে প্লাজমা বা রক্তরস বলতেছি স্বাভাবিক রক্তের যে জলীয় অংশ, এটাকে বলতেছি কি? প্লাজমা বা রক্তরস। সিরাম কোনটাকে বলতেছি? সিরাম বলতেছি এই যে ব্লাডটা ক্লট হয়ে গেছে না, ক্লট হয়ে যাওয়ার পরে একটা হলুদ তরল, মানে তঞ্জিত রক্ত, যেটা তঞ্জিত ক্লটিং হয়ে গেছে, এই তঞ্জিত রক্তের একটা হলুদ রস বের হয়, এই হলুদ রসটাকে বলতেছি সিরাম। তাহলে ভাইয়া প্লাজমা আর সিরামের মধ্যে তফাৎ কি? ভাইয়া আমি একটু দেখাই, হ্যাঁ, দেখেন, এটা রক্তনালী, রক্তনালীর ভিতরে প্লাজমা তো থাকে, এটা তো স্বাভাবিক। কিন্তু এই জায়গায় কি হয়ে গেছে? এই জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। এই জায়গায় এখন রক্ত, এই যে জালকের মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে। রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে উপরের দিকে, এই যে রক্ত জমাট বাঁধার উপরের দিকে হলুদ একটা তরল বের হয়। এই হলুদ তরলটাকে বলতেছি সিরাম। তাহলে স্বাভাবিক রক্তের যে জলীয় অংশ, এটা হচ্ছে প্লাজমা, আর তঞ্জিত রক্তের যে জলীয় অংশ, এটাকে বলতেছি সিরাম। এটাকে বলতেছি কি ভাইয়া? সিরাম।
এই তঞ্জিত রক্তের জলীয় অংশ যে সিরাম, এই সিরামটা, এই রসটা কোথায় থেকে আসছে? এই রসটা নিশ্চয়ই ভাইয়া রক্ত রসটা থেকেই গেছে। কিন্তু এই সিরামটা মাঝখানে কাকে রেখে গেছে বলেন তো? এই রক্ত রসের মধ্যে থাকা ক্লোটিং ফ্যাক্টর যে ছিল, এই ক্লোটিং ফ্যাক্টর গুলাকে এখানে ক্লোট করে রেখে সিরামটা উপরে চলে গেছে। তাহলে সিরামের মধ্যে কি অনুপস্থিত হবে? ক্লোটিং ফ্যাক্টর গুলা অনুপস্থিত। ক্লোটিং ফ্যাক্টর গুলা কি? অ্যাবসেন্ট। আর এর মধ্যে কি? ক্লোটিং ফ্যাক্টর গুলা প্রেজেন্ট। আচ্ছা বলেন তো, এই প্লাজমা বা রক্ত রসের মধ্যে তো ভাইয়া ফাইব্রিনোজেন আছেই, স্বাভাবিক। কারণ কি? ওখানে ফাইব্রিনোজেন তো থাকবেই। স্বাভাবিক রক্তের মধ্যে তো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর থাকে। তাহলে কি বলতে পারি আমরা? যে এখানে ফাইব্রিনোজেন প্রেজেন্ট। আর সিরামের মধ্যে সিরামটা কি করছে দেখেন তো? সিরামটা আগে জমাট বাঁধছে, আগে রক্তটা জমাট বাঁধছে, রক্ত রসের মধ্যে থেকে ক্লোটিং ফ্যাক্টরগুলোর মধ্যে ফাইব্রিনোজেন এখানে জমাট বাঁধাইছে, বা অন্যান্য ক্লোটিং ফ্যাক্টরগুলো জমাট বাঁধানোর পরে এই তঞ্জিত রক্তের যে তরল অংশ, এটা হচ্ছে সিরাম। তাহলে এর মধ্যে কি ফাইব্রিনোজেন থাকবে? থাকবে না। কেন? ফাইব্রিনোজেনকে আমি খরচ করে ফেলছি। রক্ত রস থেকে ফাইব্রিনোজেনকে কোথায় খরচ করলাম? এই যে রক্ত জমাট বাঁধানোর ক্ষেত্রে। রক্ত জমাট বাঁধানোর ফ্যাক্টর যেহেতু, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ফাইব্রিনোজেনটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। হ্যাঁ, তঞ্জন ধর্ম কার আছে বলেন তো? তঞ্জন ধর্ম কার আছে? এখানে তো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর গুলো আছে, তাহলে এর তঞ্জন ধর্ম কি থাকবে? এর তঞ্জন ধর্ম আছে। এ তো ভাই তঞ্জন করেই আসলো, সিরামটা তো তঞ্জন করেই আসলো। তো সিরামের মধ্যে কি তঞ্জিত হওয়ার জন্য আর কোনো ফ্যাক্টর থাকবে? তাহলে সিরামের তঞ্জন ধর্ম কি? অনুপস্থিত। এর তঞ্জন ধর্ম অ্যাবসেন্ট। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। শুধু এতটুকু মনে রাখবেন ভাইয়া, সিরামে সেরাটোনিন বেশি। সিরামে কি বেশি? সিরামে সেরাটোনিন বেশি। আর প্লাজমায় সেরাটোনিন কম। প্লাজমার মধ্যে যদি সেরাটোনিন থাকতো, সেরাটোনিন কি করতো? সব সময় রক্তনালীকে সেরাটোনিন সংকোচন করতো। এই কারণে রক্তরসের মধ্যে সেরাটোনিন কম। কি কম? সেরাটোনিন কম। আর তঞ্জিত রক্ত সেরাটোনিন সংকোচন করে। সিরামের মধ্যে সেরাটোনিন বেশি দিছে কেন সৃষ্টিকর্তা? এটা যেন সংকুচিত হয়ে থাকে। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম। হিমোস্টাসিস, হোমিওস্টাসিস বুঝছি আমরা। 8 নম্বর এবং 9 নম্বর ফ্যাক্টরকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয়। হার্ট অ্যাটাক বলে যখন রক্তনালীর মধ্যে জমাট বাঁধে রক্ত, তখন এটাকে হার্ট অ্যাটাক বলা হয়। স্ট্রোক বলা হয় যখন মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বাঁধে, এটাকে স্ট্রোক বলা হয়। পৌষ্টিক নালীতে যদি হয় তাহলে তীব্র ব্যথা এবং বমি হবে। আচ্ছা, এখানে তো রক্ত কেটে গেছে, এখানে তো আমার ড্যামেজ টিস্যু আছে, এখানে জীবাণু আসতে পারে। জীবাণুকে ধ্বংস করার জন্য এটা মনে রাখতে পারেন আপনারা। হ্যাঁ, বিটালাইসিস ক্ষরণ হয়। বিটালাইসিস এই জীবাণুটাকে ভেঙে ফেলে। এটা জাস্ট মনে রাখেন, মনে রাখতে পারেন। সিরাম কি? প্লাজমিন কি? প্লাজমিন হচ্ছে এই যে পুনর্গঠন হয়ে গেছে, পুনর্গঠনের পর এই যে ফাইবারগুলো যে আছে, এই ফাইবারগুলোকে পুনর্গঠন করার জন্য, ডিলিট করার জন্য, ফাইবারগুলোকে প্লাস্টার করার জন্য, প্লাস্টার মানে সংস্কার করার জন্য, পূর্ব সংস্কার করার জন্য। ক্লোটিং ফ্যাক্টর কি? ক্লোটিং প্রসেস কি? ক্লোটিং প্রসেস হচ্ছে সর্বপ্রথম অনুচক্রিকা বুঝতে পারবে কেটে গেছে। কিভাবে বুঝতে পারবে? এই যে বাতাস এবার হেপারিনকে নিষ্ক্রিয় করে দিবে। হেপারিন যেহেতু নিষ্ক্রিয়, অনুচক্রিকা ভেঙে যাবে। অনুচক্রিকা ভেঙে গিয়ে ওর মধ্যে থেকে থ্রোম্বোপ্লাস্টিন আসবে। অনুচক্রিকা এবার কার গায়ে লাগে যাবে? এই যে ড্যামেজ টিস্যুর গায়ে। ড্যামেজ টিস্যুর গায়ে যখন অনুচক্রিকা লাগবে, তখন এই ড্যামেজ টিস্যু বুঝতে পারবে আচ্ছা আরো থ্রোম্বোপ্লাস্টিন দরকার। ড্যামেজ টিস্যুও থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করে, এটাকে বলতেছি টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে অনুচক্রিকা এবং ড্যামেজ টিস্যু থেকে কি আসতেছে? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আসতেছে। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন 3 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে গেছে। 3 নম্বর বলে আমার একার কাজ কি? রক্তকে জমাট বাঁধানো। তাহলে বাকিগুলো কি করতেছে? 3 নম্বর ফ্যাক্টর এবার ডাক দিবে কাকে? 2 নম্বরকে। এই যে 3 নম্বর ফ্যাক্টর টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কাকে ডাক দিছে? এই যে 2 নম্বরকে ডাক দিছে, প্রথম মিনকে ডাক দিছে। প্রথম মিনকে ডাক দিয়ে প্রথম মিনকে জাগাই দিছে যে তুই তো মানে আগের অবস্থায় ঘুমন্ত ছিলি, এখন জেগে যা। দেখেন প্রোটা নাই। এই জায়গায় যে ফ্যাক্টরগুলো কাজ করে 7, 8, 9, 10 এবং 4, এরাও একটু নেড়ে চেড়ে বসে। এই 2 নম্বরকে ডাক দিছে 3 নম্বর, তার মানে কোনো কিছু সমস্যা হয়েছে। তখন 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এরাও জেগে ওঠে। 10 নম্বর এরা জেগে ওঠে। এইবার 2 নম্বর তো জাগলো, থ্রোম্বিনে পরিণত হলো। এবার থ্রোম্বিন যে অ্যাক্টিভ হয়েছে, থ্রোম্বিন বলতেছে এই 1 নম্বর কই? 1 নম্বর তো ফাইবার তৈরি করে, ওকে ডাক দেই। থ্রোম্বিন এবার কাকে ডাক দিছে? দেখেন ফাইব্রিনোজেনকে ডাক দিছে। ফাইব্রিনোজেন জেনেসিস করে কি? ফাইব্রিন। এই যে ফাইব্রিন জেনেসিস করছে। ফাইব্রিন একটা সুতা, একটা তৈরি করলে এটাকে বলি মনোমার। এটা যদি অনেকগুলো তৈরি করে এটাকে বলি ফাইব্রিন পলিমার। এই পলিমারগুলো মিলে একটা জালক তৈরি করে। এই জালগুলোতে লোহিত রক্তকণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা এগুলো আটকে যায়। এই ছিল আমাদের ব্লাড ক্লোটিং বা রক্ত জমাট বাঁধার পদ্ধতি।